তোমার বোন আমার ইচ্ছার কোনো গুরুত্ব দেয় না, তার চোখে শুধু ঘুম। আর তুমি বুঝোই তো একজন মানুষের কত কিছু চাহিদা থাকতে পারে। আমি দুলাভাইকে বললাম, তা আমি কি করতে পারি আপনার জন্য, আর এসব কথা আমাকে কেন বলছেন? আমার মাথায় প্রচুর ব্যথা করছে, আর তুমি তো ভালো মালিশ করতে পারো। তাই বলছিলাম, তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে। তখন আমি বললাম, মালিশ করে দিতে পারি, তবে একটা শর্তে দুলাভাই। দুলাভাই বলল, কিসের শর্ত তোমার? আমি তোমার সকল শর্ত মেনে নিতে রাজি। কি শর্ত তোমার? আমি বললাম, দুলাভাই আপনি আপুর সাথে রাতে যা করেন, আমিও আপনার কাজ সাথে তা করতে চাই। আমার কথা শুনে দুলাভাই খুব অবাক হলো, কারণ আমি জানি দুলাভাই মনে মনে এটাই চেয়েছিল। দুলাভাই বলল, আমি তোমার কথায় রাজি। কখন তোমার কথা রাখতে হবে? আমি বললাম, এই মুহূর্তে এবং এখনই। তারপর দুলাভাই বলল, তাহলে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল, আর আমার ওড়িনা সরিয়ে দিয়ে যা করেছিল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের পায়ে ধরে বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার নাম ফারজানা আক্তার ঋতু। পরিবারের সবাই আমাকে ঋতু নামে ডাকে। আমরা থাকি রংপুর শহরে। একদিন আমার বান্ধবী ছুনিয়া বলল, আমি আগামী ছুটিতে বড় আপুর বাসায় যাব, তুই কি যাবি আমার সাথে ঋতু? তোর আপু কোথায় থাকে তা তো বললি না। আগে কিভাবে বলি আমি যাব কি না? ও হ্যাঁ, এই দেখ, আসল কথাটাই বলা হয়নি। বড় আপু এখন মেহেরপুরে থাকে। তুই যাবি? হ্যাঁ, যেতে পারি যদি তুই আমার মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে, তোর মাকে রাজি করানোর দায়িত্ব আমার। ছুটিতে কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম। বিকেলে ছুনিয়া আমাদের বাসায় এসে হাজির। মায়ের কাছে বসে কিছুক্ষণ কথা বলে আসল কথা বলল, খালাম্মা, আমি পরশুদিন মেহেরপুরে বড় আপুর বাসায় যাব। বড় আপুর বাসায় ঋতুকে আমার সাথে যেতে দিবেন? না, ঋতু কিভাবে যাবে? আর আমি রাজি হলেও ওর বাবা যেতে দিবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে সেখানে? কেন, ভাইয়া নিয়ে যাবে। আমি কয়েকদিন থাকব সেখানে। ভাইয়া আমাকে রেখে চলে আসবে, আবার বড় আপার সাথে আমরা ফিরব। তা কয়দিন থাকবে? বেশি না, মাত্র সপ্তাহ কয়েকদিন। ও ঋতু আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন খালুকে। আচ্ছা, দেখি তোমার খালুর সাথে কথা বলে। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। মেহেরপুর বড় আপুর আবার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার। তার শ্বশুর শাশুড়িসহ আরও প্রায় ৫-৬ জন মেহমান এসেছে গতকাল। খাওয়া দাওয়ার পর এখন চিন্তা, রাতে ঘুমাবো কোথায়। আপু পাশের বাসায় গেল, সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে বেড়াতে। হ্যাঁ, আপু খুব ভালো খবর নিয়ে এসেছে, এই পাশের বাসায় থাকব। আমি আর ছুনিয়া আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপু। এই যে ভাই, আমার বোন ছুনিয়াকে তো চেনেন, আর এ হলো ছুনিয়ার বান্ধবী ঋতু। আরে ছুনিয়া, কেমন আছা? কখন আসলে? হ্যাঁ দুলাভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো, তোমার মতো শালী যাদের আছে তারা কি আর খারাপ থাকতে পারে? দুলাভাই একটু বেশি কথা বলেন। না না, বেশি আর কি বললাম। তা রাতে খেয়ে এসেছ? নাকি রান্না করব? না, খেয়ে এসেছি। তবে শোনো, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে, আমাকে খাওয়াবে, তারপর যাবে। আর যে কয়দিন থাকবে এই হিসাবে চালু থাকবে, বুঝেছ? আচ্ছা ভাবি, আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন। গিয়ে আমি দেখছি, এখানে ওরা এই রুমে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আসো আমার সাথে। পাশের রুমে নিয়ে গেলেন আর বিছানা দেখিয়ে বললেন, ছুনিয়া, তুমি তো সব চেঞ্জ করেছে, তাহলে শুয়ে পড়, অনেক লম্বা জার্নি করে এসেছ। আমি সিরিয়ালটা দেখে ঘুমাবো। না, আমরাও দেখব, তোমরাও দেখবে, তাহলে আসো আমার সাথে। টিভি দেখছি আর বিভিন্ন বিষয়ে গল্প করছি। দুলাভাইকে বললাম, দুলাভাই আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। ছুনিয়া আগে আপনার কথা কিছু বলেনি নাকি? আর কথা বলাই তো এমনি, আর কি। আচ্ছা, কি তোমরা চা খাবে? লম্বা জার্নি করে এসেছ, চা খেলে তো ভালোই লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ, দুইটা শালি ঘরে থাকতে কোনো বোকারাম চা বানিয়ে খায় বলো? ছুনিয়া বলল, না দুলাভাই, আমি বানিয়েছি, আপনি বসেন। আমি ছুনিয়ার সাথে রান্নাঘরে গেলাম। চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম, দুলাভাই খুব খুশি হলেন। কি ব্যাপার তোমাদেরটা? আসলে এখন চা খেলে আমাদের ঘুম হবে না, তাই আপনার জন্যই বানালাম। দেখো দেখি কান, তোমরা খাবে না? আগে জানলে আমি চা খেতাম না। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ হলো। দুলাভাই, এখন তো শোয়া যায়। হ্যাঁ চলো, মশারি টানিয়ে নাও, আর রাতে ভয় পেলে আমাকে ডাকবে। আচ্ছা দুলাভাই।
ছনিয়ার মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম, এই দুলাভাইয়ের কি বাচ্চা আছে? এক মেয়ে আছে, কেন তোর কি আফসোস হচ্ছে? চুপ করবি নাকি বড় আপুকে ডাকব? শুয়ে শুয়ে ভাবছিলাম দুলাভাই বেশ গল্পপ্রিয় লোক, চেনা নেই জানা নেই, এইটুকু সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে, দেখতেও অনেক সুন্দর। দুলাভাইয়ের বউয়ের ভাগ্যটা অনেক ভালো। যদিও তাকে আমি দেখিনি তবুও মনে হল একটু হিংসা হচ্ছে। এমন পুরুষ মানুষ কয়েকজন নারীর ভাগ্যে জোটে। অথচ আপু যখন এখানে নিয়ে আসছিল ভাবছিলাম কোথায় নিয়ে যাচ্ছে। কিরে ঋতু, ঘুমাচ্ছিস না কেন? নারে ঘুম আসছে না, কি করব? ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। ধুর, কি যে বলিস না তুই। আমি কি খারাপ বললাম নাকি? আচ্ছা শুনি, তোর কেমন ছেলে পছন্দ? দুলাভাইয়ের মতো একেবারে হুবহু। তার যদি বউ না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম। আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস, এখন ঘুমাবার চেষ্টা কর। পরের রাতে আবার এলাম, দেখি দুলাভাই টিভি দেখছে, টেবিলের পাশে চায়ের খালি কাপ। কি দুলাভাই, কি দেখছেন? আরে আসো আসো, ভেতরে আসো, তা বলো তোমাদের কি খেদমত করতে পারি? না, আপনাকে খেদমত করতে হবে না। আপনার জন্য কি করব তাই বলেন। আমার যা দরকার তা তোমরা পারবে না। কেন পারবে না, একবার বলেই দেখেন না পারি কিনা। চা বানাবো। তোমরা কি খাবে? না তাহলে থাক। থাকবে কেন, এখনই আনছি। দেখো যদি পারো তাহলে তো ভালোই হয়, সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ব্যথা করছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল কিন্তু ছনিয়ার ঘুম পাচ্ছিল বলেও ঘুমাতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম, দেখি যাই। চা খেয়ে দুলাভাই বললেন, একটু কড়া করেছে বলে চাটা খুব ভালো হয়েছে। দেখি যদি মাথা ব্যথাটা কমে। একই দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলে গেছে কেন? ওই যে বলছি না, মাথা ব্যথা, এটা আমাকে খুব কষ্ট দেয়। মালিশ করে দিব? না থাক, মালিশ করতে হবে না। তুমি বেড়াতে এসেছ, আবার কি মনে করবে? কি যে বলেন দুলাভাই, কি মনে করব, আপনার কষ্ট হচ্ছে তো। আর তাছাড়া মাথা ব্যথা কমাতে মালিশের কোনো বিকল্প নেই। দুলাভাই আমি মালিশ করে দেই আপনার কপালটা, তাহলে ব্যথা কমে যাবে। না, তুমি পারবে না। এই জন্যে আমার বউ আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না। এই যন্ত্রণাটা খুব খারাপ। আমি এতক্ষণ শুয়ে পড়তাম, শুধু তোমাদের জন্যে বসে রয়েছি। আচ্ছা সবই ঠিক আছে। এখন আপনি কোনো কথা না বলে চলেন, বিছানায় শুয়ে পড়েন। আমি আপনার মালিশ করে দেই, আমি ভালো মালিশ করতে পারি। বাবার মাথায় ব্যথা আছে তো তাই সবসময় মালিশ করতে হয়। কিন্তু ছনিয়া দেখলে কি বলবে? আরে অসুখ হলে সবাই মানুষকে সেবা করতে পারে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না দুলাভাই। ছনিয়া এখন ঘুমিয়ে পড়েছে আর আপনি জানেন না ওর ঘুম মরার মত। আর ছনিয়া জানলেই বা কি আসে যায়? অসুস্থ মানুষের সেবা করতে হবে না। ও তাহলে চলো। দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল। আমি ছনিয়াকে একনজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। লাইট জ্বালাতে চেষ্টা করল কিন্তু লাইট কিছুতেই জ্বলল না। লাইটটা কেটে গেল, জন্যে আমার টিউব লাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালাতে হলো। আমি দুলাভাইয়ের মাথায় মালিশ করে দিচ্ছিলাম। দুলাভাই বলল, তুমি তো দেখি একেবারে ডাক্তারের মতো মালিশ করতে পারো। কি যে বলেন দুলাভাই, আমার বাবার মাথায় প্রতিদিন মালিশ করি তো সে জন্য অভ্যাস হয়ে গেছে। দুলাভাই বলল, তাই তো বলি, এত ভালো করে মালিশ করা কোথা থেকে শিখলে? দুলাভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি বিয়ে না করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম। আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। দুলাভাই আমাকে জিজ্ঞেস করল, কেন? দুনিয়া এত মানুষ থাকতে আমার প্রতি নজর পড়ল কেন? দুলাভাই আপনার মতো মানুষ আমি কোনদিন দেখিনি। আপনি যেমন সুন্দর তেমন আপনার কথাবার্তা। আপনি যাকে বিয়ে করেছেন সে তো ভাগ্যবতী। আরে তুমি যা মনে করছো তা না। তুমি হয়তো ভাবছো আমি বিয়ে করে অনেক ভালোই আছি। কিন্তু আমার মনের অবস্থা তুমি জানো না। আমি আসলেই সংসার নিয়ে ভালো নেই। তোমার ভাবির আচার আচরণ তেমন একটা ভালো না। তোমার ভাবি আমার তেমন পছন্দ করে না। আমি বললাম, দুলাভাই আপনি কি বলেন? আপনার মতো একটা সুন্দর মানুষকে ভাবি পছন্দ করে না? এটা কি করে হয়? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না দুলাভাই। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার কিছুই করার নাই। আমি সত্যি বলছি, আমি আসলে তোমার ভাবিকে নিয়ে ভালো নেই।
আচ্ছা দুলাভাই, আজ ঘুমান, আমি আমার রুমে গিয়ে ঘুমাই। ঠিক আছে, কাল কথা হবে। আর আমি তো আছি ছুনিয়া যতদিন আছে। চলে আসার সময় দুলাভাই পিছন থেকে আমাকে ডাক দিলেন আর বললেন, শোনো ঋতু, তুমি যে আমার মাথাব্যথা দূর করেছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে দুলাভাই, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। কারণ আমি তো অসুস্থ মানুষের সেবা করেছি। সমস্যা নাই, কাল আবার কথা হবে। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। পরের দিন রাতে আমি আমার শালীকে বললাম, আজ আমার সাথে দেখা করো রাতে। আমি বললাম, ঠিক আছে দুলাভাই, আপনি রুমে যান, আমি আসব। আমি আমার রুমে গেলাম। আজ আমার মাথাব্যথা তেমন নাই। তারপর আমি ভাবলাম ঋতুকে দিয়ে কিছু করব। আমি ঋতুর জন্য, মানে আমার শালীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ঋতু আজ কিছুতেই আসছে না। আমি ভাবতে লাগলাম, আজ ঋতু আসলে আমি তার কাছে থেকে আমার মনের ইচ্ছাটা পূরণ করে নেব। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। ঋতু কি আমার কথায় রাজি হবে নাকি অন্য কাউকে বলে দিবে? কারণ আমার খুব ভয় হচ্ছে। যদি আমার বউ কিছু জানে তাহলে আমার 12টা বেজে যাবে। আর তাই যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আমি ঋতুকে আস্তে করে ডাক দিলাম। ঋতু, এদিকে আসো, তোমার সাথে জরুরি কথা ছিল। আমি বললাম, দুলাভাই আসছি। আমি দুলাভাইয়ের ডাক শুনে তার রুমে গেলাম। আমি বললাম, দুলাভাই চা করে দিব? দুলাভাই বলল, তোমার হাতের চা খেলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তাই নাকি দুলাভাই? তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই তুমি জানো না। দুলাভাই, আমি সব জানি, এমনি আপনার সাথে মশকরা করছিলাম। আরে তুমি আমার সাথে মশকরা করো, কিন্তু আমার মনের ভিতর তখন শান্তি নাই। দুলাভাই, আপনি চাইলে আপনি মনে শান্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে পাবো? তোমার ভাবি যে অহংকারী মানুষ, তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। এরই মধ্যে আমার বউ বাসায় হাজির। তুমি চলে আসো, তুমি না বলেছিলে আরও 2 দিন তোমার বাপের বাড়িতে থাকবে? আরে আমি এতদিন থাকলে তোমার কষ্ট হতে পারে, তাই ভাবলাম চলে যায়। আমি ভাবি ব্যবহার তো খারাপ দেখলাম না। ভাবি বলল, এই 2 দিন তুমি কেমন আছো? কি করছো? ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা? তা নিয়ে আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। আর তাই তো কোনো কিছু না ভেবে চলে আসলাম। যাক, ভালোই করেছে, তোমার ছোট বোন আসছে, তুমি আর দিন থাকলেও হতো। তারপর ভাবি বলল, যাও তুমি গোসল করে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর দুলাভাই গোসল করে আসলো, ভাবি নিজ হাতে দুলাভাইকে ভাত খাইয়ে দিচ্ছিল। আমি এই দৃশ্য দেখে ভাবলাম, ভাবি তো দুলাভাইকে ভালো যত্ন করে। তাহলে দুলাভাই কি আমার সাথে মিথ্যা কথা বলেছে নাকি? আর দুলাভাই আমার সাথে মিথ্যা কথা বলবে কেন? এখন আমি বুঝতে পারলাম দুলাভাই আমাকে মিথ্যা বলে আমার কাছ থেকে কিছু পেতে চাইছিল। যাই হোক, দুলাভাইয়ের চালাকি বুঝতে আর আমার বাকি রইল না। আমি রাতে আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেলাম। তারপর রাত যখন গভীর হল তখন আমার রুমের দরজায় কেউ নক করল। তারপর আমি ভাবলাম, এত রাতে দরজায় নক দিল। আমি একটু ভয় পেলাম। তারপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম। আর দরজার কাছে গেলাম। তারপর মনের সাহস নিয়ে রুমের দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই যাকে দেখলাম সে আর কেউ না, সে আমার দুলাভাই। আমি দুলাভাইকে বললাম, আপনি এত রাতে আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, ওই দিন তোমায় বলেছিলাম যে আমার কপালে সুখ নেই। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, তাই তোমার ভাবিকে বললাম, আমার মাথা ব্যথা করছে, একটু মালিশ করে দাও। সে রাগ দেখিয়ে বলল, আমি পারব না। মাথা ব্যথা করলে ট্যাবলেট খাও, কিন্তু ট্যাবলেটে তো আমার মাথা ব্যথা যায় না। তোমার বোনের আচার ব্যবহার আমার কাছে কিছু ভাল লাগে না। আমি দুলাভাইকে বললাম, তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি? দুলাভাই বলল, তুমি তো ভালো মালিশ করতে পারো। তাই বলছিলাম, আমার মাথায় প্রচুর ব্যথা করছে। তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো। তখন ঋতু বলল, মালিশ করে দিতে পারি, তবে একটা শর্তে দুলাভাই। আমি ঋতুকে বললাম, কিসের শর্ত তোমার? আমি তোমার সকল শর্ত মেনে নিতে রাজি। দুলাভাই, আপনি অদ্ভুত মানুষ, আগে আমার শর্তটা তো শুনবেন, তারপর আপনার কথা রাখব। দুলাভাই তখন বলল, কি শর্ত বলো শুনি। আমি বললাম, দুলাভাই, আপনি ভাবির সাথে রাতে যা করেন, আমিও আপনার কাজ সাথে তা করতে চাই। আমি ঋতুর কথা শুনে খুব অবাক হলাম। আবার অনেক খুশিও হলাম মনে মনে। আমি বললাম, এই কথা ঠিক আছে। আমি তোমার কথায় রাজি। তারপর আমি ঋতুকে বললাম, কখন তোমার কথা রাখতে হবে? আমি বললাম, এই মুহূর্তে এবং এখনই। তারপর দুলাভাই বলল, তাহলে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়লাম।
তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল আর আমার ওড়না সরিয়ে দিয়ে যা করেছিল তা আমি তোমাদের আগামীকাল বলবো। অনেক কথা বললাম, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাবা, তুমি আমার সাথে যে আচরণ করছো, যদি মা সবকিছু জেনে যায় তাহলে তোমার সাথে আর 1 সেকেন্ডও সংসার করবে না। তখন আমার বাবা আমাকে বলল, তোমার মা কিভাবে জানবে? তোমার মা তো বাসায় নেই। তখন আমি বললাম, কেন, মা কোথায় গেছে? তখন আমার বাবা আমাকে বলল, তোমার মা তোমার নানা বাড়ি গেছে। বাসায় শুধু আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। পুরো বাসায় এখন ফাঁকা, দেখবে তুমি অনেক সুখ পাবে। এই সুখের কাছে পৃথিবীর সব সুখ কেমন যেন তুচ্ছ মনে হবে। আমি তোমাকে কোনো প্রকার কষ্ট দেব না, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। এই বলে আমার বাবা আমার আরও কাছে আসতে চাইল। তখনই আমি আমার বাবাকে সরিয়ে দিয়ে বললাম, এমন যদি হয় তাহলে পৃথিবীর কোনো বাবাকে কোনো মেয়ে আর বিশ্বাস করবে না। তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে, আমাদের মধ্যে এমন সম্পর্ক কখনো হয় না, হতেও পারে না। বাবা, আমি এখনো অনেক ছোট, এত বড় অন্যায় তুমি আমার উপর করো না প্লিজ। কিন্তু এত কথা বলার পরেও বাবা আমার কোনো কথা শুনল না। তখন সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা রায়। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার সম্পূর্ণ নতুন একটি বাস্তব ঘটনা নিয়ে চলে এলাম। আজকের ঘটনাটা দূরের কাউকে নিয়ে না, আমার নিজের বাবাকে নিয়ে। তো বন্ধুরা, ঘটনাটা শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কথা না বাড়িয়ে চলো তাহলে ঘটনাটা শুরু করি। আমার সাথে আমার বাবার যে অবৈধ সম্পর্ক হলো সেটা শুরু করার আগে আমার মা বাবা ঘটনাটা একটু বলি। সেটা না হলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে না। আমার মায়ের নাম অর্চিতা রায়। আমার মার বয়স যখন 17 বছর তখন আমার বাবার সাথে আমার মায়ের একটা প্রেমের সম্পর্ক হয়। আমার বাবা ছিল এলাকার স্বনামধন্য একজন ব্যবসায়ীর ছেলে। আর আমার মা ছিল খুবই গরিব ঘরের সুন্দরী মেয়ে। আমার মা এতটাই সুন্দরী ছিল যে এলাকার সব ছেলেরাই আমার মায়ের জন্য পাগল ছিল। সেই জন্য আমার মা আমার বাবার সাথে প্রেম করে আর তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্কের সৃষ্টি হয়, যার ফলে আমার মা কিছুদিনের মধ্যে প্রেগন্যান্ট হয়ে যায়। তারপর আমার মা আমার বাবাকে গিয়ে বলে যে আমি প্রেগন্যান্ট, তুমি আমাকে এখন বিয়ে করো। কিন্তু আমার বাবা মাকে অস্বীকার করে সে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার মতো একটা গরিব মেয়েকে আমি বিয়ে করব, এটা তুমি কি করে ভাবলে? তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলে। তখন আমার মা বলে, আমি কোনোভাবেই আমার এই পেটের বাচ্চাটা নষ্ট করতে পারবো না। তাই তুমি আমাকে গ্রহণ না করলেও আমি সেই বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখাবো। মা এসব বলে কান্না করতে করতে আমি সেখান থেকে চলে আসে। তারপর বাড়ি এসে আমার নানা সব কিছু খুলে বলে। তখন আমার নানা খুব রেগে যায় আর আমার মাকে খুব মারধর করে। তারপর আমার নানা বলে, এটা তুই কি করলি? তুই জানিস না তেল আর জলে কখনো মেশে না। তুই এত বড়লোক একটা ছেলের সাথে প্রেম করলি আর অবৈধ সম্পর্ক করলে কেন? যার ফলে এখন তুমি প্রেগন্যান্ট, এটা তুই কেন করলি? তখন আমার নানাও আমার মাকে বলে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। কিন্তু আমার মা তাতে কোনোভাবেই রাজি হয় না। আমার মা তখন বলে, আমি যে কোনোভাবেই বাচ্চাকে জন্ম দেব। এটা আমার নিজের বাচ্চা, আমি বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না। তখন আমার নানা মাকে বাসা থেকে বের করে দেয়। নানা বলে, তুই যদি বাচ্চা নষ্ট না করিস তাহলে তুই বাসা থেকে বের হয়ে যা, আমার কাছে তোর আর কোনো জায়গা নেই। তারপর আমার মা বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থায় সে কোথায় যাবে, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখনই হঠাৎ মনে পড়ে তার একটা ছোটবেলার বান্ধবীর কথা, তার নাম চন্দনা। ছোটবেলায় তার খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিল। মা তখন সোজা তার বাসায় চলে যায়। সেখানে গিয়ে চন্দনাকে সবকিছু খুলে বলে আমার মা। তখন চন্দনা মানে আমার মায়ের বান্ধবী বলে, ঠিক আছে, এখন থেকে তুই আমার বাসায় থাকবি। তারপর চন্দনার স্বামী যখন বাসায় আসে তখন তাকে চন্দনা সবকিছু খুলে বলে। তখন তার স্বামীও বলে, ঠিক আছে, তোমার বোন হিসাবে মানে আমার শালী হিসাবে আজ থেকে সে আমার বাসায় থাকবে। এরপর সেখানেই আমার জন্ম হয়। তারপর আস্তে আস্তে আমি একটু একটু করে বড় হতে থাকি। তারপর আমার মা আমাকে একটা স্কুলে ভর্তি করে। এরপর যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমার স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। তারা সবাই বলতে থাকে আমি নাকি অবৈধ সন্তান, চন্দনার স্বামীর সাথে নাকি আমার মায়ের অবৈধ সম্পর্ক আছে।
আমার নাকি পিতৃ পরিচয় নাই। এসব কথা শুনে আমি আমার মাকে সে প্রশ্ন করি, মা আমার বাবা কে? তখন আমার মা বলে, তোমার বাবা মারা গেছে অনেক আগে। কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না। কারণ বাবার কথা যখনই বলি তখনই আমার মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না। দেখি অসহ্য একটা রাগ তার চোখে মুখে ভেসে ওঠে। এটা দেখে আমার কিছুটা সন্দেহ হলেও আমার মাকে আমি জোরালো প্রশ্ন করতে পারি না। কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি যে আমার স্কুলের ফ্রেন্ডরা যেটা বলে সেটা কিছুটা হলেও সত্য। আমার মায়ের বান্ধবীর স্বামীর সাথে আমার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে। এটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, এভাবে চলতে থাকে আমাদের দিন। দেখতে দেখতে আমিও কিছুটা বড় হয়ে গেছি। এখন আমার বয়স 14 বছর। এখন আমি সবকিছু খুব ভালোভাবে বুঝি, কিন্তু তারপরও আমার মা কখনো আমাকে একা ছাড়ে না। কারণ আমার মায়ের মনের মধ্যে একটা ভয় আছে যে তার সাথে যেটা হয়েছে সেটা যেন আমার সাথে না হয়। তাই প্রতিদিন সে আমাকে স্কুলে দিয়ে আসে, আবার স্কুল থেকে নিয়ে আসে। কখনো আমাকে একা ছাড়ে না। তারপর হঠাৎ একদিন আমার স্কুল ছুটি হলে আমি দেখি আমার মা আমাকে নিতে আসে নাই। তখন আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিলাম। আমার মায়ের বান্ধবী মানে চন্দনা, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে থাকত। আর আমার স্কুল ছুটি হলো দুপুর 2টায়। তখন আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি যেটা দেখলাম সেটা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমি দেখলাম আমার মা আর তার বান্ধবীর স্বামী দুজনেই কাজ করছে। মা তাহলে এই কাজ করার জন্য আমাকে স্কুলে আনতে যায়নি। মাকে অনেক আদর সোহাগ করছে। এখন আমি সাবালিকা হয়েছি, তাই এটা মানে আমি খুব ভালোভাবে বুঝতে পারি আমার মা একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে। তখন আমি খুব কষ্ট পেলাম। আমি সোজা আমার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে কান্না করতে লাগলাম। তখন আমি চিন্তা করতে লাগলাম, আমার স্কুলের বন্ধু বান্ধবীরা আমাকে যে কথাগুলো বলতো সেগুলো আজকে সত্যি প্রমাণিত হলো। আমার মা সত্যিই একটা পরকীয়া সম্পর্ক আছে তার বান্ধবীর স্বামীর সাথে। এসব ভেবে আমি খুব কষ্ট পেতে লাগলাম, কিন্তু আমার মাকে আমি কিছুই বুঝতে দিলাম না। তারপর তারা তাদের কাজ শেষ করে মা আমার রুমে আসলো। এসে আমাকে দেখে সে অবাক হয়ে গেল। তখন সে আমাকে বলল, কিরে মা, কখন আসলি তুই? তখন আমি তার সাথে কোনো কথাই বললাম না। তখন সে কিছুটা হলেও অনুভব করতে পারল যে আমি তাকে দেখে ফেলেছি। তাই তখন সে আমাকে বলল, তুমি যদি কিছু দেখে থাকিস তাহলে খবরদার সেটা তোর চন্দনা আন্টিকে বলবি না, ঠিক আছে? আর যদি বলিস তাহলে কিন্তু আমাদের এই ঘর থেকে বের করে দেবে। তখন আমাদের মাথা গোঁজার মতো কোনো জায়গা থাকবে না। তখন আমার মার প্রতি আমার প্রচুর ঘৃণা হতে লাগল। তখন আমি এটাও বুঝতে পারলাম যে মা যেটা বলছি এটা ঠিক। চন্দনা আন্টি যদি কিছু জানতে পারে তাহলে আমাদেরকে ঘর থেকে বের করে দেবে। তাই আমি আন্টিকে কিছুই বললাম না, কিন্তু ভিতরে ভিতরে আমি প্রচুর কষ্ট পেতে লাগলাম। এভাবে আরও কিছু দিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন আমার স্কুল ছুটি হলে আমি যখন বাসায় আসব, তখন আমি দেখি আমার মা একটা পুরুষের সাথে কথা বলছে। তাদের কথাবার্তা দেখে কেমন জানি মনে হচ্ছে সেই লোকটা মার কাছে ক্ষমা চাচ্ছে। আমি কিছুই বুঝতে পারলাম না লোকটাকে কেন মার কাছে ক্ষমা চাচ্ছে। আমি এটা কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি যখন তাদের কাছে গেলাম তখন হঠাৎ আমাকে দেখে মা আমাকে বলল, এই হলো তোর বাবা। তখন তাকে দেখে রাগে আমার পুরো শরীর জ্বলতে শুরু করল। তখন আমি তার সাথে কোনো কথা বললাম না। আমি আমার মায়ের হাতটা ধরে সোজা বাসায় চলে আসলাম। তখন সে আমার মায়ের হাতে একটা ফোন নাম্বার দিয়ে বলল, তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে আমাকে ফোন করবে। তারপর আমি মাকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসেই মাকে আমার রুমে আমার পাশে বসলাম। তখন আমি মাকে প্রশ্ন করতে থাকলাম, মা, তুমি যে বলেছিলে আমার বাবা মারা গেছে, তাহলে এই লোকটা আমার বাবা হয় কি করে? তখন আমার মা আমাকে সবকিছু খুলে বলল। তখন সবকিছু শুনে আমি আমার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। তখন আমি বললাম, মা, তুমি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছ। আজকে আমাকে জন্ম দেওয়ার জন্য তোমার বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি সবার থেকে বিতাড়িত হয়েছে শুধুমাত্র আমার জন্য, আমাকে এই পৃথিবীর মুখ দেখানোর জন্য। আমাকে মাফ করে দিও। আমি তোমাকে নিয়ে কত খারাপ চিন্তা করছি। আমি ভাবছি তুমি কত খারাপ, কিন্তু তুমি যে আমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছ সেটা আমি কখনো বুঝতে চাইনি। তখন আমার মা আমাকে আবার বলল, আমাকে তাড়িয়ে দিয়ে তোর বাবা একটা বড়লোক মেয়েকে বিয়ে করেছিল।
তারপর সেই মেয়েটা তোর বাবার সব টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে অন্য একটা ছেলের সাথে। তাই সে এখন আমাকে বলেছে তোকে সহ আমাকে সে গ্রহণ করবে, মানে তোকে তার মেয়ের স্বীকৃতি দেবে। তখন আমি মাকে বললাম, তুমি কি করতে যাচ্ছ? তখন মা আমাকে বলল, দেখ মা, এখানে আমরা কতদিন থাকব? আমাদের তো একটা মাথা গোঁজার মতো জায়গা প্রয়োজন। তাই আমার কাছে মনে হয় তোমার বাবাকে গ্রহণ করে নেওয়াটা ঠিক হবে। তুমি কি বলো? তখন আমি বললাম, দেখো মা, তুমি যেটা ভালো মনে করে সেটাই করো। তখন আমার মা বলল, তাহলে তোর বাবাকে গ্রহণ করি আর আমরা তার বাসায় গিয়ে উঠি। তখন আমি বললাম, ঠিক আছে। তারপর আমার মা আমার বাবার কাছে ফোন দিল। ফোন দিয়ে তাকে বলল, আমি রাজি, আমার বান্ধবী চন্দনা যখন বাসায় আসবে তখন আমি তার সাথে কথা বলে আমি তোমার বাসায় চলে আসব। তখন আমার বাবা বলল, ঠিক আছে। তারপর আমার চন্দনা আন্টি মানে আমার বান্ধবী যখন বাসায় আসলো তখন আমি তাকে বলল, আমার স্বামীকে আমি ফিরে পেয়েছি। আমার স্বামী আমাকে গ্রহণ করেছে। আমি আমার স্বামীর কাছে যেতে চাই। তখন আমার মার বান্ধবী খুব খুশি হলো আর বলল, এটা তো খুব ভালো সংবাদ। এতদিন কষ্টের পরে অবশেষে তুই সুখের দেখা পেলি। তারপর দেখি আমার মা চন্দনা আন্টির স্বামীর সাথে কথা বলছে। তাদের কথা বলতে দেখে আমি বুঝতে পারলাম তারা পরকীয়ার সম্পর্কটা এখনো চালিয়ে যেতে চায়। তারপর আমি আর আমার মা আমার বাবা বাসায় চলে গেলাম। আমার বাবা আমাদেরকে দেখে অনেক খুশি হলো, কিন্তু আমার বাবার ওই সুন্দর চেহারার ভিতরে একটা নরপিচাস বাস করত, সেটা আমি তাকে দেখে বুঝতে পারি নাই। তার আসল চেহারাটা আমি কিছুদিন পরে দেখতে পেলাম। সে তো আমার জন্মদাতা পিতা, সে আমাকে লালন পালন না করলেও তো সে আমার জন্মদাতা পিতা। তাই আমি তাকে বাবার চোখে দেখতাম সবসময়। এদিকে আমি তো সাবালিকা হয়ে গেছি, আমার বডি ফিগারের গঠনও অনেক বড় বড় হয়ে গেছে। এটা দিকে আমার বাবা সবসময় আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত। সেটা আমি অনেক সময় খেয়াল করছি, কিন্তু কখনো কিছু মনে করিনি। কারণ সে তো আমার জন্মদাতা পিতা। আমি সবসময় ভেবেছি সে কেন আমার দিকে কুনজরে তাকাবেন। বাবা হয়ে কখনো কি মেয়ের দিকে কেউ কুনজরে তাকাতে পারে? এসব ভেবে আমি মাকে ও কিছু বলি নাই। তার কিছুদিন পরে আমার মা আমার নানা কাছে ফোন করল। তারপর তাকে সবকিছু খুলে বলল যে আমার স্বামী আমাকে মেনে নিয়েছে। এটা শুনে আমার নানাও খুব খুশি হল। তখন আমার নানাও আমার মাকে তাদের বাসায় যেতে বলল। এক কথা, আমার মা এখন সবকিছু ফিরে পেয়েছে। স্বামীর বাড়ি, বাপের বাড়ির সবকিছু ফিরে পেয়েছে। এভাবে বেশ ভালোই চলতে থাকে আমাদের দিন। কিন্তু দিনে দিনে আমার বাবার কুনজর আমার প্রতি অনেক বেশি পড়তে থাকে। আমি সবসময় লক্ষ্য করি আমার বাবা আমার দিকে কুনজরে তাকাচ্ছে। সবসময় আমাকে স্পর্শ করার বাহানা করে। সত্যি কথা বলতে আমি এগুলো কখনো মাথায় নাই, কারণ সে তো আমার জন্মদাতা পিতা। তাকে নিয়ে আমি এসব বাজে চিন্তা করতেই পারি না। তারপর হঠাৎ একদিন আমার সব বিশ্বাস নষ্ট হয়ে গেল। সেদিন আমি সকাল বেলায় প্রতিদিনের মতো স্কুলে চলে গেলাম। তারপর হঠাৎ আমার মায়ের কাছে আমার মামার বাড়ি থেকে ফোন আসলো, আমার না নাকি খুব অসুস্থ। তখন আমার মা নানা বাড়ি চলে গেল আর বাবাকে বলল, তুমিও চলো। কিন্তু বাবা বলল, আমি গেলে মেয়েরে কে দেখবে? আমি মেয়েকে দেখে শুনে রাখব। তখন আমার মা ভেবে দেখল আমার বাবা ঠিক কথাই বলেছে। তারপর আমার মা নানা বাড়ি চলে গেল। এদিকে আমি যখন স্কুল থেকে বাসায় আসলাম তখন দেখি বাবা তার রুমে বসে আছে। তখন আমি সোজা আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি স্কুল ড্রেস খুলে গোসলের জন্য বাথরুমের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার বাবা আমার ঘরে প্রবেশ করল আর অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। তখন আমার শুধুমাত্র একটা টাওয়াল পেঁচানো ছিল। আমি বাবার আচার আচরণ দেখে বুঝতে পারলাম আমার বাবা আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। তারপরেও কিছু না বোঝার ভান করে বললাম, বাবা সরেন, আমি গোসল করতে যাব। তখন আমার বাবা আমাকে বলল, এত তাড়া কেন? গোসলের আগে আমার সাথে একটা কাজ করো, তারপর গোসল করতে যেও। তখন আমি পুরোপুরিভাবে শিওর হয়ে গেলাম আমার বাবা আমার সর্বনাশ করতে চায়। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা কি বলছেন আপনি এসব? আপনি আমার জন্মদাতা পিতা। আমি আপনার নিজের মেয়ে। আপনি আমাকে এই ধরনের কথাবার্তা কিভাবে বলেন? কোনো মেয়েকে কি তার বাবা এই কথা বলতে পারে? বাবা, আপনি ভুল করছেন। আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার মেয়ে। কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শুনল না। সে এক ধাক্কা দিয়ে আমাকে বিছানার উপর ফেলে দিল। তারপর সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে।
তখনই আমি তাকে একটা কথা বললাম, বাবা আপনি তো আমার শরীরটা চান, তাই তো? ঠিক আছে নিয়ে যান আপনি আমার শরীর। কিন্তু আমার কিছু কথার উত্তর দেন, তারপর আপনি আমার ভোগ করেন। নরপশুর মতো আপনি আমার শরীরটা ছিঁড়ে কুঁড়ে খেয়ে ফেলেন। আমার কোনো কষ্ট থাকবে না। আপনি শুধু আমার কিছু কথার উত্তর দিয়ে যান। গত 15 বছর ধরে আপনি আমার কোনো খোঁজ খবর নেননি। তারপরেও কিন্তু আপনি যখনই বললেন, আপনি আমার বাবা, আমি কিন্তু এক কথায় সেটা মেনে নিলাম। কারণ আপনি আমার জন্মদাতা পিতা, আমি আপনাকে কিভাবে অস্বীকার করে বলেন? আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আমি আপনার জন্ম দেয়া মেয়ে। আর আজকেই এই 15 বছর পর মা সবকিছু মেনে নিয়েছে। শুধু আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য। আর আজকে যদি মা সবকিছু জেনে যায়, তাহলে আপনার সাথে আর 1 সেকেন্ডও সংসার করবে না? তখন আমার বাবা আমাকে বলল, তোমার মা কিভাবে জানবে বলো? তখন আমি বললাম, মানে? তখন আমার বাবা আমাকে বলল, তোমার মা তো নানা বাড়ি গেছে। বাসায় শুধু আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। পুরো বাসায় এখন ফাঁকা, দেখবে তুমি অনেক সুখ পাবে। এই সুখের কাছে পৃথিবীর সব সুখ কেমন যেন তুচ্ছ মনে হবে। আমি তোমাকে কোনো প্রকার কষ্ট দেব না। একদিন শুধু তুমি আমাকে দাও, আমার আর তোমাকে চাওয়া লাগবে না। তুমি প্রতিদিন নিজে আমাকে উজাট করে দেবে। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। এই বলে আমার বাবা আমার আরও কাছে আসতে চাইল। তখনই আমি আমার বাবাকে সরিয়ে দিয়ে বললাম, এমন যদি হয় তাহলে পৃথিবীর কোনো বাবাকে কোনো মেয়ে আর বিশ্বাস করবে না। তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে, আমাদের মধ্যে এমন সম্পর্ক কখনো হয় না, হতেও পারে না। বাবা তুমি অনেক বড় ভুল করতে যাচ্ছ। তোমার থেকে হয়তো বা আমার শরীরে শক্তি কম। তুমি হয়তো বা জোর করে আজকে আমার শরীরটা ভোগ করতে পারবে। কিন্তু বিধাতা তোমাকে কখনো ক্ষমা করবে না। এত বড় অন্যায় তুমি করো না প্লিজ বাবা। তুমি কি জানো একটা মেয়ের জন্য সব থেকে সেফটি জায়গা কোথায়? একটা মেয়ের জন্য সব থেকে সেফটির জায়গা তার বাবা। আর সেই বাবা যদি তার মেয়েকে ভোগ করে, তাহলে পৃথিবীর সব মেয়েদের বাবার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এই বিশ্বাসের জায়গাটা তুমি নষ্ট করো না। আর তুমি হয়তো বা জোর করে আমার শরীরটা পেয়ে যাবে। কিন্তু কয়েক মিনিটের সুখ পাবে বলো? মাত্র 20 মিনিটের সুখের জন্য তুমি আজকে এত বড় পাপ করবে না প্লিজ। আমারও তো কারো না কারো সাথে বিয়ে হবে। আজকে যদি তুমি আমাকে নষ্ট করো, তাহলে আমি তার কাছে গিয়ে কি উত্তর দেব বলো? বাবা তুমি আমার সাথে এমন কাজ করতে পারো না। কিন্তু এত কথা বলার পরেও বাবা আমার কোনো কথা শুনল না। তখন সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তখন আমি আমার বাবার কাছ থেকে কোনোভাবেও নিজেকে ছাড়াতে পারলাম না। মুহূর্তের মধ্যে আমার সব শেষ হয়ে গেল। তখন আমি অনেক কান্না করছিলাম। 20 মিনিট পর বাবাকে একটা থাপ্পড় মেরে বললাম, আমি তোমার জন্ম দেয়া মেয়ে, আর সেই মেয়ের সাথে এরকম কাজ করতে তোমার লজ্জা করল না? কি আছে এই 20 মিনিটের সুখে? তখন দেখলাম আমার বাবা মাথা নিচু করে বসে থাকল। তখন আমি বুঝতে পারলাম আমার বাবা হয়তো বা তার ভুল বুঝতে পারছে। তখন আমি বাবাকে আস্তে আস্তে বোঝাতে লাগলাম, বাবা আমি তোমার মেয়ে, কোনো বাবা তার মেয়ের সাথে এমন কাজ করতে পারে না যা তুমি আমার সাথে করেছ। তোমার মধ্যে যে পশুটা আছে সেই পশুটাকে টেনে বের করে ফেলো। ওই পশুটাকে মনের মধ্যে জায়গা দিও না। তুমি আর কারো সাথেই এমন কাজ করার চিন্তা ভাবনা মাথায় এনো না। এটা জঘন্যতম পাপ। এটা করতে হয় না বাবা। তখন আমার বাবা আমার কথা বুঝতে পারল। সে আমার হাতটা ধরল আর বলতে শুরু করল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি কাউকে এই কথাগুলো বলো না। তোমার মাকেও এই কথাটা বলো না। আমি আর কখনো তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না। তুমি আমার মেয়ে, আমি তোমার দিকে মেয়ের দৃষ্টিতে তাকাবো। শুধু তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। এত বড় পাপ করার কথা মাথায়ও আনব না। আমার বাবার মুখে এই সমস্ত কথা শুনে আমি খুব খুশি হলাম। তখন আমি বললাম, এই তো আমার লক্ষ্মী বাবা। এই তো নয় বাবার মধ্যে মনুষ্যত্ব ফিরে এসেছে। তারপর থেকে আমার বাবা আমার দিকে আর খারাপ নজরে তাকায় না। আমার বাবা আমাকে তার নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করল। আর আমিও খুব খুশি হলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ঘটনা। তোমরা কেউ কখনো এরকম ধরনের পাপ করার কথা চিন্তাও করবে না। এটা অনেক বড় পাপ। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই। আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো।
তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও সামিয়া ব্লগে নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার নাম সুভাষ, তখন আমার 15 বছর বয়স। একদিন ম্যাডাম আমাকে তার বাড়িতে নিয়ে যান এবং আমাকে 1000 টাকা দিয়ে ম্যাডাম নিজের পিঠে ম্যাসাজ করাতেন। আমি 1000 টাকায় বিনিময়ে রাজি হয়ে ম্যাডামের পিঠে মালিশ করতাম। কিন্তু একদিন রাতে ম্যাডাম বলতে শুরু করলেন, সুভাষ, আজকে রুমের লাইটটা নিভিয়ে দাও। আমি চুপচাপ নিভিয়ে দিলাম। তখন ম্যাডাম আমার সাথে যা করল তা শুনলে আপনার পানি চলে আসবে। আমি যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা একটা ছেলের জন্য খুব কঠিন সময়, কারণ তাদের মনোযোগ তাদের সামনে উপস্থিত মহিলাদের দিকে পড়ে। এমন অবস্থায় কারো কোমর মালিশ করা আমার জন্য খুব সমস্যার সৃষ্টি করে। যখন ম্যাডাম আমাকে তার কোমর ম্যাসাজ করতে বললেন, আমি কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। কিভাবে এটা করব? এটা তো খুবই লজ্জার বিষয়, কিন্তু আমার বাবা বলেছিলেন, ম্যাডামের কোনো কথায় না করবি না, তিনি খুব দয়ালু মনের মহিলা। তুই যদি তার হৃদয়ে জায়গা করে নিতে পারিস, তবে তিনি তোকে বেতনের চেয়েও অনেক বেশি টাকা দিবেন। তিনি আমাকে টাকা দিয়েছেন, তাও পুরো 1000 টাকা, এবং বললেন, এই টাকাটা শুধু তোমার। আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যখন তিনি আমাকে তার কোমরে তেল দিয়ে মালিশ করতে বললেন, আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তিনি কিভাবে একটা ছেলেকে দিয়ে মালিশ করাতে পারেন? আমি কিছু বললাম না, কিন্তু খুব নার্ভাস ছিলাম। তিনি আমাকে তার রুমে নিয়ে গেলেন। তারপর বিছানায় শুয়ে তার কোমরে তেল লাগাতে বললেন। আমি যখন তার কোমর থেকে তার কাপড়টা তুলে দিলাম, তখন আমার চোখ বড় বড় হয়ে গেল। তিনি আমাকে যে তেল দিয়েছিলেন, আমি চোখ বন্ধ করে আমার হাতে কিছুটা নিয়ে তার কোমরে লাগাতে লাগলাম। আমার একমাত্র চেষ্টা ছিল কাজে পুরোপুরি মনোনিবেশ করা। আমি একবারও তার কোমরের দিকে তাকাইনি, আমি শুধু চোখ নামিয়ে ম্যাসাজ করেছিলাম। আমার মনে আছে যে আমি যখন এখানে কাজ শুরু করি, প্রথম দিকে কাজের সময় অনুসারে আমি যখন ম্যাডামের ঘরে প্রবেশ করলাম, তখন ম্যাডামকে কিছুটা অন্যরকম লাগছিল। তার চেহারায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন। আমি জানি না তার কি হয়েছিল। আমাকে দেখামাত্রই সে হঠাৎ সোজা হয়ে আমার দিক থেকে অন্য দিকে তাকাতে লাগলেন। আমি কিছুটা অবাক হয়ে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হলো ম্যাডামের শরীর ভালো নেই। আমি সবসময় নীরবে ম্যাডামের সেবা করতাম, কিন্তু আজ আমি কিছুটা দ্বিধা নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনাকে অন্যরকম লাগছে মনে হয়। আমি আমার ম্যাডামকে মন থেকে সম্মান করতাম, এবং আমি তার জন্য চিন্তিত থাকতাম, কারণ তিনি কেবল আমার ম্যাডামই ছিলেন না, আমার কাছে তিনি একজন খুব ভালো অভিভাবক ছিলেন। তিনি ছোটবেলা থেকেই আমাকে সাহায্য করেছিলেন, এবং তিনি আমার দুঃখী জীবনকে সুখী করে তুলতে খুব সাহায্য করেছিলেন। আমি কষ্টে ছিলাম, কিন্তু তার দেওয়া টাকা আমার জীবন বদলে দেয়। আমার বাড়ির অবস্থা পাল্টে যায়। আমার প্রশ্নে ম্যাডাম নাতে মাথা নেড়ে আমাকে আশ্বস্ত করলেন যে তিনি একেবারে ঠিক আছেন, কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তিনি কিছু লুকাচ্ছেন এবং তিনি খুব টেনশনে আছেন। কয়েক মাস ধরে তার বাড়িতে কাজ করছি। আজকে প্রথমবার যখন তিনি আমাকে ম্যাসাজ করতে বললেন, আমি খুব ভয় পেয়েছিলাম। কারণ পুরো বাড়িতে তিনি একাই থাকতেন, না স্বামী না কোনো সন্তান। এই কথাটা শুনে আমি প্রথমে চুপ হয়ে গেলাম, কিন্তু আমি মালিশ করলাম, সারাক্ষণ আমার হাত কাঁপছিল। আমি ভেবেছিলাম ম্যাডাম একদিনের জন্য আমাকে দিয়ে এই কাজটা করাবেন, কিন্তু এখন তিনি আমাকে দিয়ে প্রতিদিন মেসেজ করানো শুরু করলেন। আমি ম্যাডামের কোনো কাজে এতটা ঘৃণা বোধ করিনি, কারণ তিনি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে দিয়ে কোনো কাজ করাতেন না। কিন্তু যখন আমি একা রুমের মধ্যে তাকে তেল মালিশ করতাম, তখন আমার খুব অস্বস্তি হতো। একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমি ম্যাডামকে মালিশ করা শুরু করার পর থেকে ম্যাডাম আমার দিকে খুব ভালোবাসার চোখে তাকাতে লাগলেন। আগে তিনি আমাকে 1000 টাকা দিতেন, কিন্তু এখন 2000 টাকা দিতেন। তার এই ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গেছিলাম। কিন্তু আজও প্রতিদিনের মতো আমি তেলের বোতল হাতে নিয়ে মালিশ করতে গেলাম। আমি 15 বছর বয়স থেকে ম্যাডামের কোমর মালিশ করে আসছি। এই কাজটি আমাকে অনেক বিব্রত এবং বিভ্রান্ত করত। আমার ম্যাডামের উপর রাগও হতো, কারণ তিনি আমাকে দিয়ে এসব কাজ করাতেন, কিন্তু আমি এসব করতে বাধ্য ছিলাম। কারণ আমার টাকা চাই, এবং কাজের বিনিময়ে আমার ম্যাডাম আমাকে প্রতিদিন 1000 টাকা দিতেন, তাই আমি নীরবে ম্যাডামের জন্য এই কাজটি করতে থাকলাম।
অনেক পরে আমি বুঝতে পেরেছিলাম যে ম্যাডাম কেন আমাকে দিয়ে এই কাজ করাতেন। আমি তেল নিয়ে আমার ম্যাডামের বিছানায় বসলাম। তারপর হঠাৎ ম্যাডাম আমাকে বলল, সুভাষ, ঘরের আলো নিভিয়ে দাও। আমি হতবাক হয়ে ম্যাডামের দিকে তাকালাম। আমার গরিব মনে হচ্ছিল, কিন্তু ম্যাডামকে কিছুই বলতে পারলাম না। আমি ঘরের আলো নিভিয়ে দিলাম এবং অন্ধকারে হাতড়ে হাতড়ে ম্যাডামের বিছানার কাছে পৌঁছালাম। অন্ধকারে বুঝতে পারলাম ম্যাডাম বিছানায় শুয়ে আছেন। আমি ম্যাডামের দিকে হাত বাড়ালে ম্যাডাম আমাকে থামিয়ে দিয়ে আমার হাত ধরে তিনি আমাকে যা বললেন তাতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার বুক ধুকধুক করতে শুরু করল। আমি আমার জায়গায় বসে রইলাম। আমার নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে। আমার ম্যাডামের কথা শুনে আমি কেঁপে উঠেছিলাম। আমি বাঁকুড়ার একটি গ্রামে থাকতাম। আমার পরিবার খুবই গরিব। আমার বয়স যেহেতু 15 বছর, তাই আমার পক্ষে কাজ পাওয়া বা টাকা ইনকাম করা কঠিন ছিল। আমি বাধ্য হয়ে আমার বাবা মাকে কষ্ট করে সংসার চালাতে দেখেছি। তারা খুব কষ্টে ছিল, কিন্তু আমি তাদের কোনো সাহায্য করতে পারিনি। আমি খুব আবেগী ছিলাম, কিন্তু কোনোভাবে টাকা ইনকাম করে তাদের সাহায্য করতে পারিনি, যাতে তাদের একটি ভালো জীবন দিতে পারি। লেখাপড়া করা আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে লেখাপড়া করার টাকা নেই। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করাই খুব কঠিন। তবে আমি জানতাম যে আমি যদি আমার শখ প্রকাশ করি, তবে আমার মা বাবা এত কষ্টের মধ্যেও নিশ্চয়ই আমাকে পড়াতেন। কিন্তু আমি এতটা স্বার্থপর ছিলাম না, তাই নিজের শখগুলোকে নিজের মধ্যে দমিয়ে রেখেছিলাম। এবং এই জিনিসটি আমাকে আরও উদাস করত। সেই দিনগুলিতেই ম্যাডাম আমার জীবনে এসেছিলেন। ম্যাডাম একজন বয়স্ক মহিলা এবং একা থাকতেন। তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছিলেন এবং তার কোনো সন্তান ছিল না। তবে তার অনেক টাকা ছিল, তার অনেক জমিজমাও আমাদের গ্রামে ছিল। ম্যাডামের নিজের জমিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই আমাদের গ্রামে আসার পর তিনি আমাকে দেখে আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন আমি কেন স্কুলে যাই না এবং কেন আমি পড়াশোনা করি না। আমি দুঃখের সাথে তাকে আমাদের অবস্থার কথা বললাম এবং বললাম যে আমি আমার পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করলে আমাদের ঘরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমার কথা শুনে ম্যাডাম চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বললেন এবং বললেন যে বাড়ির ছোটখাটো কাজের জন্য তার আমার বয়সী একটি ছেলে দরকার। আমার বাবা মা তখনও চিন্তায় ছিলেন যে কিভাবে তারা তাদের ছোট ছেলেকে এত কম বয়সে কাজে লাগাবেন। সম্ভবত তারা ভাবছিলেন যে আমি হয়তো তাদের ভুল বুঝব, কিন্তু আমি এগিয়ে গিয়ে তার কাজ করতে রাজি হলাম। আমার কথা শুনে ম্যাডাম খুব খুশি হয়েছিলেন। তখন আমি কিছুই জানতাম না। আমি শুধু ভেবেছিলাম ম্যাডাম তার ইচ্ছানুযায়ী ছোটখাটো কাজ করবেন, আর আমি সব কাজ করতেই প্রস্তুত ছিলাম। আমি খুশি মনে রাজি হলে আমার বাবা মাও চুপ হয়ে গেলেন। ম্যাডাম আমার বাবা মায়ের হাতে বেশ কিছু টাকা দিয়েছিলেন এবং তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি প্রতি মাসে টাকা পাঠাবেন, যাতে আমাদের বাড়ির কষ্ট দূর হয়। মনে মনে আমি খুশি ছিলাম, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, কারণ আমি সবসময় আমার বাবা মায়ের অবস্থা পরিবর্তন করতে চেয়েছিলাম। আমি আমার জিনিসপত্র গুছিয়ে ম্যাডামের সাথে শহরে চলে এলাম। ম্যাডামের শহরে সুন্দর বাড়ি ছিল। এত সুন্দর বাড়ি আমি জীবনে প্রথম দেখেছিলাম। ম্যাডাম আমার থাকার জন্য একটি রুম দিয়েছেন। রুমটি খুবই ছোট, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। রুমে দামি দামি আসবাবপত্র রাখা ছিল। আমার মনে হচ্ছিল যেন ঘরটা আমার স্বপ্নের মতো তৈরি করা হয়েছে। ম্যাডাম আমাকে ছোটখাটো কাজ বুঝিয়ে দিলেন, যার মধ্যে কাপড় দিয়ে রোজ তার গাড়ি পরিষ্কার করা, রাতে তাকে দুধের সাথে জল দেওয়া এবং দিনে 3 বার খাওয়ার বাসনপত্র ধোয়া ইত্যাদি। এই কাজগুলো আমার মতো গরিব একজন ছেলের পক্ষে খুব সহজ ছিল। ম্যাডামের বাড়িতে বাইরে থেকে রান্না করা খাবার আসত এবং ম্যাডাম তার সাথে আমাকেও খেতে দিতেন। প্রথম দিনই আমাকে ভালো জামাকাপড় দেওয়া হয়েছিল, জুতাও কিনে দিয়েছিলেন। ম্যাডামের দয়া এখানেই শেষ হয়নি। তিনি আমাকে বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করাবেন, যাতে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। কিন্তু রাত নামার সাথে সাথে ম্যাডাম আমাকে তার ঘরে ডেকে একটি সুগন্ধযুক্ত সিসি দিয়ে বললেন, আমার গায়ে ম্যাসেজ করো। আমি মাথা নেড়ে তাড়াতাড়ি তেল এনে ম্যাডামের পায়ের কাছে গিয়ে বসলাম। আমি ভেবেছিলাম যে আমাকে ম্যাডামের পা ম্যাসেজ করতে হবে এবং আমি খুশি খুশি এটি করতে রাজি ছিলাম। কিন্তু ম্যাডাম আমাকে থামিয়ে তার কোমরের নিচের দিকে ম্যাসেজ করতে বললেন। এটা করতে আমার লজ্জা করছিল, কিন্তু কোনোরকমে আমি ম্যাডামের শরীরে ম্যাসাজ করলাম। আমি তারপর উঠে রুম থেকে চলে গেলাম।
আমি ভাবলাম ম্যাডাম মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন আর আমাকে দিয়ে মেসেজ করাবেন না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি খুব চটকা ছেলে ছিলাম, তাই সব কাজ তাড়াতাড়ি করে ফেলতাম, কিন্তু রাত নামলেই আবার একইভাবে ম্যাডাম আমাকে রুমে ডেকে এক শিশি তেল দিলেন। এটা ভেবে মন খারাপ হয়ে গেল যে আজকেও আমাকে ম্যাডামের মালিশ করতে হবে। পা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু ম্যাডাম আমাকে দিয়ে যেখানে মালিশ করাতেন সেটি আমার কাছে অস্বস্তি করছিল। আজও আমি কোনো রকমে ম্যাডামের মালিশ করে তার দিকে তাকালাম। তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম না ম্যাডাম এতে কি সুখ পান। ম্যাডামের কাজকর্ম আমাকে অবাক করছিল। 3 দিন পরেই ম্যাডাম আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন। আমি আমার ম্যাডামের জন্য পাগল ছিলাম, কিন্তু আমার ম্যাডামের মেসেজ করতে ভালো লাগত না। ম্যাডাম এটি তার রুটিনে পরিণত করেছিলেন, আর প্রতিদিন সে আমাকে মেসেজ করতে বলতেন। আমি তার অনুগ্রহে ছিলাম, তাই আমি না করতে পারছিলাম না। তাই কিছু না বলে আমি আমার ম্যাডামকে মেসেজ করতে লাগলাম। ম্যাডাম সম্ভবত বুঝতে পেরেছিল যে আমি তার মালিশ বিরক্তি নিয়ে করি। সেজন্য আমার বেতন বাদেও তিনি আমাকে প্রতিদিন 1000 টাকা করে দিতে লাগলেন, এবং আমি আনন্দের সাথে টাকার জন্য এই কাজটি করতে লাগলাম। এইভাবে আমি মালাকনের বাড়িতে অনেক দিন ছিলাম, এবং এখন আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। ম্যাডামের একটি ভালো অভ্যাস ছিল যে মাস শেষ হলেই তিনি আমাকে না বলেই আমার বাড়িতে টাকা পাঠিয়ে দিতেন, যা আমার বাবা মায়ের জীবনকে সহজ করে দিয়েছিল। আমিও খুব কষ্ট করে পড়াশোনা করছিলাম যে সারা জীবন যাতে আমাকে ম্যাডামের মতো মহিলাদের বাড়িতে থেকে তাদের ইচ্ছা পূরণ করতে না হয়। একদিন আমি প্রতিদিনের মতো ম্যাডামের মেসেজ করতে তার রুমে গেলে ম্যাডাম আমার দিকে একভাবে তাকাতে লাগলেন। তাকে মালিশ করার সময় আমার মুখে সবসময় একটা বিরক্তি ভাব থাকত, এবং আমি এভাবেই তার মেসেজ করতাম, এবং ম্যাডামও এটা অনুভব করতেন। তাই ম্যাডাম আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে তারপর বললেন যে, আমি জানি আমার এই কাজটা করতে তোমার খারাপ লাগে, কিন্তু আমি অসহায়, তাই তোমার খারাপ লাগা সত্ত্বেও তোমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিই। ম্যাডামের মুখে উদাস ভাব ফুটে উঠল। আমি কিছু বুঝতে না পেরে ম্যাডামের দিকে তাকাতে লাগলাম। আমি বুঝতে পারিনি, তাই ম্যাডাম আমাকে তার বাধ্যবাধকতার কথা বললেন, আর লজ্জায় আমার অবস্থা খারাপ হতে লাগল। ম্যাডাম আমাকে বললেন যে তার মেরুদণ্ডের সমস্যা রয়েছে, যার কারণে তিনি মালিশ না করিয়ে রাতে ঘুমাতে পারেন না। ম্যাডাম এই কাজের জন্য নার্স রেখেছিলেন, কিন্তু তারা সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে কখনো কখনো তাড়াতাড়ি মেসেজ করে, আবার কখনো কখনো মেসেজ না করেই চলে যায়। বাধ্য হয়ে ম্যাডাম আমাকে কাজে রাখেন, এবং তিনি আমার এত উপকার করতেন যাতে আমি তার মেসেজ করতে না বলতে না পারি। এসব কথা বলে ম্যাডাম চুপ করলেন, আর আমি ম্যাডামের কথায় খুব লজ্জিত হলাম, এবং আমার আচরণের জন্য আমার খুব খারাপ লাগছিল। যে মহিলা আমার এত উপকার করেছেন তাকে নিয়ে আমি উল্টোপাল্টা ভেবেছি বলে আমি আফসোস অনুভব করছিলাম। এই রোগের কথা শুনে আমি আমার ম্যাডামের মালিশ আমার সমস্ত হৃদয় দিয়ে করতাম, এবং কখনো বিরক্ত হতাম না। ম্যাডাম আমাকে খুশি করতেন। আমি এখন যুবক হয়ে গিয়েছি, এবং ম্যাডাম খুব বৃদ্ধ হয়ে গিয়েছেন। একদিন আমি ম্যাডামকে মালিশ করতে তার রুমে গিয়ে দেখলাম ম্যাডামের অবস্থা খুব খারাপ। আমি জিজ্ঞাসা করলেও ম্যাডাম আমাকে কিছুই বললেন না। আমি যখন মেসেজ করা শুরু করলাম, প্রথমবারের মতো ম্যাডাম আমাকে লাইট অফ করতে বললেন। আমি অবাক হয়েছিলাম, কিন্তু আমি তার কথা মেনে লাইট বন্ধ করে তার কাছে গিয়ে বসলাম। এমন সময় ম্যাডাম আমার হাত ধরে আমাকে বললেন, আজ আমার শরীর খুব খারাপ লাগছে, আর বুকেও ব্যথা হচ্ছে। আমার মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে এসেছে। ম্যাডামের কথা শুনে আমি ঘামতে লাগলাম। আমি নীরবে বসে রইলাম। ম্যাডাম বললেন, তোমার যত্ন আমার মন জয় করে নিয়েছে। আমার যদি ছেলে থাকত, তবে তোমার মতো আমার যত্ন নিত। আমি তোমাকে আমার ছেলে মনে করি। আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। নিজের খেয়াল রেখো। ম্যাডাম এই কথা বলেই তার হাত নিচে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে লাইট অন করে মালিককে দেখে দ্রুত ডাক্তারকে ডাকলাম। ম্যাডাম একেবারে স্থির। ডাক্তার চেক আপ করে ম্যাডামকে মৃত ঘোষণা করলেন। আমি হতভম্ব হয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলাম। ম্যাডাম আমার মায়ের মতো ছিলেন, যদিও তিনি আমার মা ছিলেন না, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা মা ছেলের মতোই ছিল। আর তার উকিল পরের দিনই তার সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি অনেক বড়লোক হয়ে গেছি, এবং আমি ম্যাডামের বাড়িতেই থাকি। আমার বাবা মাও আমার সাথে থাকেন। আমার জীবন খুব সুন্দর হয়ে উঠেছে। আমার ম্যাডাম খুব সুন্দর মনের মহিলা ছিলেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।
গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।